রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মহামারীর মহাসংকটে পৃথিবীর সব মানুষের ভাগ্য একই সূত্রে গাঁথা। এ সত্য বিশ্ব নেতাদের মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের টিকা উদ্ভাবন সম্ভব হলে তা সব দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এ বিশ্বকে নিতে হবে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেছেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব দেওয়া হলে এ ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশেরও রয়েছে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মিয়ানমারকে এই সংকটের সমাধান করতে হবে। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সরকার প্রধান হিসেবে ১৭তম বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তৃতা। সদস্য দেশসমূহের রাষ্ট্র বরাবরের মতো এবারও মাতৃভাষা বাংলাতে নিজের বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনা। এক অভাবনীয় করোনা মহামারীর কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিজ দেশ থেকেই নিজেদের বক্তব্য তুলে ধরছেন বিশ্ব নেতারা। সরকার প্রধানের বক্তৃতায় প্রাধান্য পেল করোনা প্রসঙ্গ। বলেন, কোভিড-19 প্রমাণ করেছে পৃথিবীর সবার ভাগ্যই এক সুতোয় গাঁথা। বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের দেশে দেশে কর্মহীন অভিবাসীরা যেন কাজ ফিরে পায়, সহমর্মিতার সঙ্গে তা বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসী শ্রমিকগণ স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছেন। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেককে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কোভিড পরবর্তী সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে ফিলিস্তিনে নিপীড়িত মানবতার ন্যায়সঙ্গত দাবির পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরালো করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। ৩ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এর সনদের বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের পূর্ণ আস্থা ব্যক্ত করেন শেখ হাসিনা। মহামারী আমাদের উপলব্ধি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে আজ থেকে কার্যক্রম শুরু করছে ঢাকায় সৌদি আরব দূতাবাস। বিস্তারিত জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, জানতে চাই সৌদি দূতাবাসের সামনে কি পরিমাণ মানুষ ভিড় করেছেন আর ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে কিনা? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রবাসী তারা এর মধ্যে জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য শ্রমিক তারা জড়ো হয়েছেন যে তাদের যে আকামার মেয়াদ এবং ভিসার মেয়াদ বাড়ানোর যে কথাটি বলা হয়েছিল সেই বিষয়টি তার জন্যই তারা এই সৌদি আরবের যেই দূতাবাস সেইখানে তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে বিষয়গুলো বলা হয়েছিল যে মেয়াদ এবং ভিসা বাড়ানোর বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা এক ধরনের
সঠিক তথ্যের জন্য কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন, যে আসলে তাদের যে ভিসার মেয়াদটি বাড়ানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, সেই বিষয়টা তারা এখনো নিশ্চিত হতে পারছেন না। তো এখান থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই সৌদি দূতাবাসের যারা কর্তৃপক্ষ, তারা বলেছেন যে তাদেরকে এই বলা হয়েছে যে বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিতে যোগাযোগ করার জন্য, এবং তাদেরকে একটি এজেন্সি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেই এজেন্সিতে রয়েছেন তারা সেই এজেন্সির মধ্যে দিয়ে তারা তাদের যে ভিসা এবং আকামার যে মেয়াদের যে বিষয়গুলো সেগুলো তারা নিশ্চিত করতে পারবেন। তো এখানকার যারা জড়ো হয়েছেন তাদের কাছে একটু জানতে চাইবো, আচ্ছা আপনাদের এখানে জড়ো হওয়ার কারণটা কি? আমাদের জড়ো হওয়ার কারণ হলো আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছে যে দূতাবাসে আসার জন্য যে আমাদের ভিসা এবং আকামার ডেট বাড়াই দেওয়া হবে। সেখানে আমরা আসছি, এখন আমাদেরকে একটা পেপার ধরেছে, বলতেছে এখন আমাদেরকে ট্রাভেল এজেন্সি যাওয়ার জন্য। এখন ট্রাভেল এজেন্সিতে যান, এখানে গেলে এখন ট্রাভেল এজেন্সি হলো দালাল, তারা এখন আমাদেরকে যে টাকা অনেক পরিমাণ টাকা চাইবে, 20,000 30,000 বা 50,000 টাকা চাইতে পারে। এই কারণে আমরা এখানে এখনো আছি, যে এখন আমাদের একটা শুরু হইলে আমরা চলে যাবো। সরকার আমাদের ভিসার মেয়াদ আকামার মেয়াদ দুটোটাই চলে গেছে, ঠিক আছে। এখানে আসছি এই ভিসার মেয়াদ আকামার মেয়াদ, এখানে পাসপোর্ট বা আগে টিকিট জমা দিলে এটা মেয়াদ বাড়াই দিবে, ঠিক আছে। এখন আপনি শুনছিলেন যে আসলে তারা বলছিলেন যে এই যে তাদের যে ভিসার মেয়াদ সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে এজেন্সির সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, কিন্তু তাদের একটি অভিযোগ, তারা বলছেন যে এজেন্সি থেকে তাদের হয়তো বা বেশি টাকা চাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের এখন একটি অভিযোগ উঠেছে। তো এখানে এখনো তারা জড়ো হয়ে রয়েছেন, যে আসলে সঠিক তথ্য বা সঠিক কোনো নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা এখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আলী তালুকদার যুক্ত ছিলেন রাজধানীর গুলশান থেকে। সিলেটের স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণের মামলায় এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ, অথচ ফেসবুকে নিজেদের নির্দোষ দাবি করে সেসব নেতা মাত্র কয়েক ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন। ওই মামলায় যে 6 আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঐতিহ্যবাহী এমসি কলেজের সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সিলেট আওয়ামী লীগ নেতারা বলছেন এজন্য চরম লজ্জার সম্মুখীন হয়েছেন তারা। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় পুলিশ এখনো আর কাউকেই গ্রেপ্তার করতে পারেনি, কারণ হিসেবে তারা কি বলছে, আর তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা? জি, ধন্যবাদ আসিফ। আসলে এই সিলেটবাসী বা দেশের জন্য আমি কোনো সুখবর দিতে পারছি না, কারণ এখন পর্যন্ত ওই ধর্ষণ ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে হয়তো আগামী আজকে অথবা আগামীকালকের মধ্যে আমরা এই কোনো সুখবর পেতে পারি। তাছাড়া এই ঘটনায় বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে, তারা প্রতিবাদ জানিয়েছে এরকম ধর্ষণের ঘটনার, যাতে করে কোনো ছাত্র বা কোনো নিপীড়নের ঘটনা আগামীতে না ঘটে, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে তারা। তো আজকে একটু পরে এখানে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এই মানববন্ধন শুরু হবে কিংবা প্রতিবাদের সমাবেশ শুরু হবে। আমার সাথে এখন যুক্ত হয়েছিলেন এই আজকে একটু পরে যে মানববন্ধন হবে, তো মানববন্ধনের যে আয়োজক এবং সাবেক ছাত্রনেতা অনিরুদ্ধ মজুমদার পলাশ। তো আপনার কাছে আমি জানতে চাইব, এই যে মানববন্ধন করছেন কেন করছেন, এবং যে ঘটনাটি ঘটলো আসলে একজন সাবেক ছাত্রনেতা হিসাবে এবং আপনার দলের একজন মানুষ হিসাবে আপনি কিভাবে দেখছেন জিনিসটা? আসলে এই ঘটনাটা এত খারাপ, এই ঘটনার দায় এড়ানো আসলে ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব না। যেহেতু ছাত্রলীগ আমরা করেছি, সাবেক ছাত্রনেতা হিসেবে এতটুকু বলতে পারি, যে ছেলেগুলো ঘটনা ঘটিয়েছে তারা একসময় ছাত্রলীগ করেছে, এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নাই। তাছাড়া মানববন্ধন কেন হচ্ছে, আমরা আন্দোলন কেন করছি, এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিশেষ করে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের পিছনে যারা ইন্ধনদাতা আছে তাদের আসলে খুঁজে বের করা উচিত। আজকের এই ঘটনাটা অনেক বিশাল একটা ঘটনা, যারা ঘটিয়েছে তারা হুট করে এত বড় ঘটনা ঘটায়নি, ছোট ছোট ঘটনা ঘটাতে যারা তারা পার পেয়ে গিয়েছে, তারপর তারা এই বড় ঘটনাটা ঘটিয়েছে। তো যারা এদেরকে ইন্ধন দিয়েছে, যারা এদেরকে লালন করেছে, প্রশ্রয় দিয়েছে, পৃষ্ঠপোষক করেছে, তাদেরকে ধরা উচিত। তাছাড়া আমি সবার আগে বলবো আমার এমসি কলেজের মাননীয় অধ্যক্ষের কথা,
ওনার কথার অনেক গলমিল রয়েছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, উনি জানাচ্ছিলেন আসলে এই যারা এই ধর্ষণের মতো ঘটনাটি ঘটিয়েছে তারা আসলে একদিনে এরকম ঘটনা ঘটায়নি, তারা আসলে বিভিন্ন দিন ঘটাতে এরকম অবস্থায় পৌঁছেছে এবং তাদের যারা তাদেরকে মদত দিয়েছে তাদের শাস্তি দাবি করেছেন তিনি। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে। রাসেল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সৈয়দ রাসেল সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে রংপুর শহর। অলিগলির সড়ক চলে গেছে পানির নিচে, বাসা বাড়িতে উঠে পড়েছে পানি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, টানা বৃষ্টিতে রংপুর শহরের কোনো কোনো এলাকায় পানি উঠেছে, পানি নিষ্কাশন হচ্ছে না কেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। এর আগের বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম যে এটি রংপুর নগরীর চিত্র, এটি কোনো প্লাবিত এলাকা নয়, অর্থাৎ এটি কোনো উঁচু এলাকা নয়। এটা কিন্তু রংপুর নগরীর প্রাণকেন্দ্র গ্র্যান্ড হোটেল মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আমি নগরবাসীর সাথে কথা বলেছি যে তাদের প্রায় 40 বছরের ইতিহাসে নগরীতে এই পরিমাণ পানি তারা দেখেনি। আমরা কথা বলেছি সুশীল সমাজের প্রতিনিধির সাথে, তারা কিন্তু বলেছেন যে পানি অর্থাৎ নগরীর প্রতিটি অলিগলিতে পানি ঢুকে পড়েছে, অর্থাৎ ঘরেও কিন্তু পানি ঢুকেছে। এখন পথচারীর সাথে কথা বলতে চাই, আপনারা এই নগরীতে পানি কতদিন আগে দেখেছিলেন? এই জলাবদ্ধতার সৃষ্টির মূল কারণ কি মনে করেন? আমার যতদিন মনে আছে স্মরণকালীনের ভিতরে সর্বোচ্চ পানি এটা একমাত্র ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণেই বর্তমানে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা এটা পালনে ব্যাহত হচ্ছে। আমি সিটি কর্পোরেশনের প্রতি বিনীত অনুরোধ করব যাতে ড্রেনেজ ব্যবস্থাটা উন্নত করা হয় এবং পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও একটু সচেতন হওয়া উচিত যে রাস্তাঘাট কিংবা ড্রেনেজ ব্যবস্থাটা নিজেদেরও উন্নত করা উচিত। এবং আপনাকে আসলে কথা বলছিলাম একজন নগরবাসীর সাথে, তিনি বলছেন যে আসলে ড্রেনেজ ব্যবস্থার খারাপের কারণে অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হচ্ছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই নগরীতে এই যে জলাবদ্ধতার মূল কারণ কি হিসেবে মনে করেন? আমার মনে হয় যে ড্রেন ব্যবস্থাটা আরও যদি প্রসারিত হইতো তাহলে এই সমস্যাটা থাকতো না। এই ড্রেন ব্যবস্থাটাকে আরও প্রসারিত করতে হইতো। যে ব্যবস্থাটা এখন চালু আছে এই চালুটাকে আরও একটু বড় প্রসারিত করতো এবং ড্রেনগুলো প্রতি 2 মাস 3 মাস পর পর করি 3 মাস পর পর করি বা 4 মাস পর পর করি এই ড্রেনগুলো পরিষ্কার করা দরকার ছিল। মেয়র সাহেব যে কেন এটা দেখতেছে না, এটা ব্যাপারে আমরা চাচ্ছি যে ড্রেনটা। আসলে আমরা কথা বলছিলাম নগরবাসীদের সাথে। তবে একটি বিষয় বলি যে তিস্তা ধরলার পানি কিন্তু বিপদসীমার নিচে রয়েছে, কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে রংপুর অঞ্চলের। তো এই ছিল আমার কাছে রংপুর নগরী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রেজাউল করিম মানিক রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ফেরিঘাটে ভোগান্তি দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে অতি পরিচিত এক নাম। অতিরিক্ত স্রোত, নাব্য সংকট কিংবা কুয়াশা, নানা কারণে মাঝে মধ্যেই বন্ধ থাকে ফেরি চলাচল। দুর্ভোগ বাড়ে মানুষের, বিঘ্ন হয় পণ্য পরিবহন। এমনকি ফেরি পারাপারের এই সমস্যায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েরও সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। অপেক্ষার স্বপ্নের পদ্মা সেতুর যা অবসান ঘটাবে এই দুর্ভোগের, কারণ হবে 21 জেলার আঞ্চলিক উন্নয়নের। ইশাদ সোহেলের ক্যামেরায় সজল দাসের রিপোর্ট। নাব্য সংকটে বাধাগ্রস্ত ফেরি চলাচল, মাঝে মধ্যেই দীর্ঘ যানজটে নাকাল দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রী ও পণ্য পরিবহন। দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ঢাকা মাওয়া ভাঙ্গা 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। এই সড়কটি পার করতে যানবাহনগুলোর 1 ঘন্টা মতো সময় লাগছে, কিন্তু এর সুফল খুব একটা পাচ্ছে না যাত্রীরা। কারণ এই সড়ক পার করে গিয়ে শিমুলিয়া কাওড়াকান্দি ফেরিঘাটে নাব্য সংকট কিংবা শীতের সময় কুয়াশা কিংবা তীব্র স্রোত, এই ধরনের সমস্যার কারণে দীর্ঘ সময় ফেরিঘাটেই নষ্ট হচ্ছে সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের। ফেরিঘাটে এই অচল অবস্থা দুর্ভোগ বাড়িয়েছে সাধারণ মানুষের। সকালকার থেকে কোনো ফেরি গাড়ি লাগতেছে না, এই জন্য গাড়ি পুরো হাউসফুল জাম হয়ে রয়েছে। সারা রাত্র থাকি, পরের দিন সকালেও পাই না, পরবর্তীতে যাত্রীদের হয়রানি। 5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যাওয়া যায়, আর এখন দিয়ে 12 ঘন্টা গাড়ি চলে এবার বরিশাল যাওয়া লাগে। রাস্তা সুবল ভালো পাই কাজ হইবে কি, ওখানে তো যাই সেই দুর্ভোগ কষ্ট করতে হয়। অপেক্ষা পদ্মা সেতুর। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের এই ভোগান্তি কমাতে অনেকটাই এগিয়েছে পদ্মা সেতুর কাজ, যা দৃশ্যমান পদ্মার বুকে। প্রায় 3000 করে স্ল্যাব বসার কথা, রোডওয়েতে প্রায় 550 স্ল্যাব বসেছে, রেলওয়েতে প্রায় 1000-এর উপরে স্ল্যাব বসেছে। স্ল্যাবটা আমাদের ক্রিটিক্যাল, রোডওয়ে স্ল্যাব
রেলওয়ে স্ল্যাব আমাদের জন্য সমস্যা নয়। তবে করোনা ও দীর্ঘস্থায়ী বন্যা প্রেক্ষাপটে আগামী বছরের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2022 সালের মধ্যেই কাজ শেষ করার কথা বলছে সরকার। জনবলের কিছু ঘাটতি থাকায় আমরা 3 শিফটে কাজ করতে পারছি না। আমরা 3 শিফটে কাজ করতে না পারায় আমাদের কিছুটা অগ্রগতি কম হচ্ছে। কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু, যার উপর নির্ভর করছে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ। তাই বিলম্ব না করে দ্রুতই কাজ শেষ করার দাবি সবার। সজল দাস, নিউজ 24, মুন্সিগঞ্জ। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন সকাল 10টার সংবাদ। ভাইরাস মুক্ত বিশ্বের জন্য চাই দূষণ মুক্ত নদী। এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। কিন্তু দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে দেশের বেশিরভাগ নদী। বেহাল নদীর অবস্থা জানাতে চট্টগ্রাম, যশোর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, রিপন হোসেন ও নাজমুল হুদা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে। ঐতিহ্যবাহী নদী কর্ণফুলীর অবস্থা জানাতে যুক্ত আছেন নয়ন বড়ুয়া জয়। জয়, আজ তো বিশ্ব নদী দিবস, নদী দূষণ মুক্ত করতে কোনো উদ্যোগী সফল হচ্ছে না কেন? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থ বলছেন। দখল আর দূষণেই ঐতিহ্য হারাচ্ছে কর্ণফুলী নদী। তো আসলে যে উদ্যোগ কিন্তু আছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো উদ্যোগই কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। কারণ দিন দিন গড়ে উঠছে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গেলেও কোনো সময় কিন্তু আবার থেমে যেতে হচ্ছে বিভিন্ন চাপের কারণে। তার কারণে কিন্তু আসলে যে কর্ণফুলী নদী, যেখানে 885 মিটার প্রস্থের এই নদী এখন 400 মিটার আছে কিনা তা নিয়েও কিন্তু অনেকটা সন্দেহ রয়েছে। কিন্তু আজ নদী দিবস, আর এই দিনেই কিন্তু আসলে দাবি উঠেছে চট্টগ্রামবাসীর, কর্ণফুলী নদীকে বাঁচাতে হলে দূষণমুক্ত কর্ণফুলী নদী গড়ে তুলতে হলে উদ্যোগ নিতে হবে। কিন্তু আসলে যে আগে যেভাবে কিন্তু আসলে কর্ণফুলী নদী ছিল, সেই নদীতে রূপান্তরিত করতে হলে কিন্তু আসলে যে প্রশাসনের আরও উদ্যোগ নেওয়ার দরকার রয়েছে। যেখানে উচ্ছেদ অভিযান ছিল, কর্ণফুলী নদীর দুই ধারে যে স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান ছিল, সেই উচ্ছেদ অভিযান এখন কিন্তু থেমেই গেছে একেবারে। তার কারণে কিন্তু আসলে যে কর্ণফুলী নদীর যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু দিন দিন হারাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন যারা কিন্তু এখানে জাহাজ চালায়। আমরা জানতে চাচ্ছি, আপনি জাহাজের একজন ক্যাপ্টেন, আসলে জাহাজ চালাতে কেমন অসুবিধা হচ্ছে বলে মনে করেন? এখানে আগের থেকে এখন নাব্যতা অনেক কমে গেছে। এই নাব্যতা কমার অর্থটা হচ্ছে এখানে পলি এসে জমে, বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য ফেলায়, পলিথিন ফেলায়, বিভিন্ন বস্তা ফেলাইয়া নাব্যতা ঢেকে ফেলেছে। এখন এটা ড্রেজিংও করতে পারতেছে না। ড্রেজিং করতে গেলে ওই পলিথিন পেঁচাই যায় ওদের প্রোফেলারে, যার ধরুন ড্রেজিং হচ্ছে না। জয়, আপনাকে ধন্যবাদ। আমরা যশোরে যাব, সহকর্মী রিপন হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি ভৈরব নদীর অবস্থা আমাদেরকে জানাবেন। রিপন, একসময় শুনেছি যে যশোরের ভৈরব নদী দিয়ে জাহাজ চলতো, এখন এটির কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে দখল দূষণে অস্তিত্ব আর আছে মৃতপ্রায় এই ভৈরব নদ। এই নদের বিভিন্ন এলাকা দখল রয়েছে এবং যে নদীর প্রায় অস্তিত্ব বিলীন হতে চলেছে। আমি স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, কি অবস্থা নদীর? আসলে এই নদীটা কুম্ভকর্ণের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার মনে হয় ঘুমিয়ে আছে। নদী তো এখন আর নদী নেই, যেন ড্রেনের পাক, সেই পাকেই ডুবে আছে দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতির পরিস্থিতিটা দৃশ্যত সেই রকমই মনে হচ্ছে। কারণ এই নদীটার যেভাবে খনন করার কথা ছিল, যেভাবে সংস্কার করা কথা ছিল, সেটি এতই সম্ভবগতি, এতই ধীর এবং এতই অস্পষ্ট যে সেটি বলার অপেক্ষা রাখে না। আমরা যশোরবাসী সহ সবাই আমরা বঞ্চিত। এবং আজকে বেত্রাবতী, ভৈরব সমস্ত নদীগুলোই তো বিলীন হয়ে গেছে ধীরে ধীরে। এইভাবেই তো এখান থেকে আমাদের বাঁচতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে সকল নদীগুলোই কিন্তু একই অবস্থা। আপনাকে ক্যামেরার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে নদীগুলো কিন্তু প্রায় দখল হয়ে রয়েছে এবং এখানে বড় বড় বিল্ডিং উঠে রয়েছে। আসলে যে নদী যে কর্তৃপক্ষ রয়েছে, তো কর্তৃপক্ষ এই অংশে এখনো পর্যন্ত উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চালায়নি এবং যে সংস্কার সেটিও কিন্তু হয়নি। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, আসিফ আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যশোরের ভৈরব নদীর খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। আমরা যাব সাভারের বংশী নদীর অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন
সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, 4 নদী দিয়ে বেষ্টিত সাভার বংশী এর মধ্যে অন্যতম, এটির বর্তমান চিত্র কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি এই যেমনটি বলছেন যে আজকে কিন্তু যে বিশ্ব আন্তর্জাতিক নদী দিবস এবং নদী কিন্তু আসলে ধ্বংসের মুখে এখন। সাভারে কিন্তু বংশী এবং ধলেশ্বরী, তুরাগ এবং এই সব নদীগুলি, বুড়িগঙ্গা নদীগুলো কিন্তু আপনি জানেন যে যেমন দখল এবং দূষণ, পাশাপাশি এখানে আপনি দেখছেন যে নদী দখল করে কিন্তু দোকানপাট গড়ে উঠেছে, বহুতল ভবন গড়ে উঠেছে এবং নদীগুলো কিন্তু বর্জ্য ফেলে সেগুলো কিন্তু নষ্ট করে ফেলা হচ্ছে। আমি এই যে এই সম্পর্কে একটু নদী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের একজন সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো, মোহাম্মদ শামসুল হকের সঙ্গে। তিনি রয়েছেন। এই বংশী নদীর অবস্থা তো খুবই খারাপ, দখল হয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এটা তো আমরা বহুদিন যাবৎ আমরা চিৎকার করে আসছি যে বংশী এবং ধলেশ্বরী এই দুটো নদীর শুধু ভরাট না, দখল দূষণ দুটোই এখানে প্রচণ্ড প্রকট আকার ধারণ করেছে। আমরা এই যে এখানে একটি বড় শিল্প আমরা দেখছি, হয়তো বা গার্মেন্টস। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমি নিশ্চিত করে বলতে পারি এটি নদীর একটি অংশ। এটি দখল করে এই সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে। আপনারা জানবেন যে আজকে বিশ্ব নদী দিবসে ডেল্টা রিসার্চ সেন্টার সহ যারা উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে এই করোনার সময়ে, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই, সাধুবাদ জানাই। সাথে সাথে আমরা বলতে চাই সাভারে একটি লম্বা তালিকা হয়েছে নদী দখলকারীদের। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে দেশের অধিকাংশ নদ নদী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন নয়ন বড়ুয়া জয়, যশোর থেকে রিপন হোসেন এবং সাভার থেকে ছিলেন নাজমুল হুদা। সকালের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন সকাল 10টার সংবাদ। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে আমরা জেনেছি, এ বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ আসিফ। আপনি যেভাবে জানাচ্ছিলেন, আমরাও একটু আগে খবর পেয়েছি যে আসলে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে যে ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। যদিও ছাতক থানার পুলিশের সাথে আসলে সিলেটের একটি বিশেষ টিমও রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। যদিও অফিসিয়ালি আমরা এখনও বলা হয়নি যে সাইফুর রহমানকে যে আটক করা হয়েছে সেটা আসলে নিশ্চিত করে কেউ বলেনি। আমি ছাতক থানার সাথে কথা বলেছিলাম, তো ছাতক থানা আমাকে জানিয়েছে যে তারা অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং আটক আছে একজন, কিন্তু তারা শনাক্তের চেষ্টা করছে যে ও সাইফুর রহমান কিনা। এই ছিল অবস্থা। কিন্তু সিলেটের যে থানায় মামলা হয়েছে সেই থানার ওসি এখন পর্যন্ত ঘটনাটি জানেন না এবং এই এসএমপির যে মিডিয়া দায়িত্বে আছেন, এই মিডিয়াও কিন্তু এই ঘটনার সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না যে সাইফুর রহমান আটক হয়েছে। যদিও আমরা অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি সাইফুর রহমান নামে একজন আটক করা হয়েছে। আর সাইফুর রহমানের বিরুদ্ধে এই ধর্ষণের ঘটনার পরই যে মামলাটা হয়েছে, মামলা প্রধান আসামি হচ্ছে সাইফুর রহমান। তো এই ঘটনার পর যে অভিযান চালানো হয়েছিল এবং অভিযানে যে অস্ত্র উদ্ধার করা হয়েছিল যার কক্ষ থেকে, সেই সাইফুর রহমানের কক্ষ থেকে অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। তো এই ধর্ষণ মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছিল অস্ত্র আইনে। তো এখন সাইফুর রহমান এখন দুটি মামলার আসামি। তো আমরা জানতে পেরেছি আসলে তাকে আটক করে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। সিলেট থেকে আসার পরে হয়তো কোনো তারা আনুষ্ঠানিক কোনো ব্রিফ দেবেন। এই ছিল সিলেট থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। রাসেল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সৈয়দ রাসেল সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আর এই ছিল সকাল 10টার সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।